স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা জানায়েন। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, তো এখানে আপনারা যদি কোনো স্পেসিফিক ইমেজ সার্চ করতে চান তাহলে তো যদি আমি দেখা যাচ্ছে আমি এখানে লোগো সার্চ করব, তো লোগোটা কোন টপিকের উপরে? ফটোগ্রাফির উপরে। গুগলে সার্চ করার অনেক পদ্ধতি আছে, তার মধ্যে একটা হচ্ছে ধরেন আমি এখানে যদি লোগো লিখে কোলন দেই, এক্সকিউজ মি ভাইয়া, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। দেখতে পাওয়ার কথা, আমি শেয়ার করে দিছি। আর কে কে দেখতে পাচ্ছেন একটু জানান তো। হ্যাঁ হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। একটু দেরি হতে পারে নেট কানেকশনের জন্য। ওকে, তো যেটা বলতেছিলাম, গুগলে সার্চ করার কিছু ট্রিক আছে। যদি আমি এখানে ফটোগ্রাফি, শুধু যদি এখানে ফটোগ্রাফি লিখে সার্চ করি তাহলে দেখবো যে কিছু আমাকে কিছু স্টুডিওর অ্যাড্রেস দিয়ে দিয়েছে ম্যাপে, প্লাস কিছু ফটোগ্রাফি দেখাচ্ছে। আমার এখানে লোগো আসতেছে না, তো এখানে যদি আমি এটার সাথেই যদি লোগোটা অ্যাড করে দিই প্লাস কোলনটা অ্যাড করে দিই, সেমিকোলন না কোলন, দুইটা ফোঁটা আছে যেটাতে, সেমিকোলনে তো একটা কমা, তো লোগো কোলন দিয়ে ফটোগ্রাফি এখন যদি আমি দেই তাহলে শুধু ফটোগ্রাফির লোগোটাই আসবে। তো এইভাবে আপনারা সার্চ দিবেন কোনো ইন্সপিরেশন নিতে হলে। দেখা যাচ্ছে কিছু খুঁজে পাচ্ছেন না, তো এইভাবে সার্চ দিবেন আর কি। তো এখানে আমি যদি ফটোগ্রাফির লোগো ফটোগ্রাফি লিখে সার্চ করে ইমেজে যাই, রেজাল্টের মধ্যে দিয়ে গুগলে ইমেজে গেলে দেখবো যে অনেক ধরনের ফটোগ্রাফি লোগো চলে আসছে। তো আমরা প্রফেশনালি কাজ করার সময় এগুলোকে অবশ্যই 100% কপি করব না। সবারই ইন্সপিরেশন দরকার হবে, আমি জানি এটা, কিছু না কিছু এখান থেকে আপনারা নিবেনই। কিন্তু কথা হচ্ছে যে 100% কপি করলে আর ক্লায়েন্ট যদি বুঝে ফেলে সেক্ষেত্রে আপনার প্রফেশনাল লাইফ নিয়ে টানাটানি হয়ে যাবে। ওকে, তো এখানে প্রচুর দেখা যাচ্ছে ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি লোগো বানানো আছে। তো আমরা কয়েকটা ফটোগ্রাফির লোগো বানানো শিখবো। যেমন এটা দেখেন, এটা একটা ক্যামেরা শেপ, কিন্তু পুরাটা দেয় নাই ক্যামেরা শেপ, মানে একটা সিলুয়েট টাইপের ক্যামেরা শেপ দিছে। প্লাস এটা দেখেন ক্রিয়েটিভ, এগুলো সবই ক্রিয়েটিভ লোগো। তো এখানে দেখেন ক্যামেরাটাও দিয়েছে, প্লাস ফটো স্টুডিও লেখাটা বা লোগো নেমটা ইনক্লাইন্ড করে দিছে। আরেকটা লোগো দেখেন, এখানে কিন্তু কার্সিভ ফন্ট ইউজ করছে, ডেকোরেটিভ ফন্ট বা কার্সিভ ফন্ট যেটাই বলেন আর কি, বাংলায় ল্যাপটা হাতের অক্ষর। তো এই ফন্টগুলা ফটোগ্রাফি লোগোতে ম্যাক্সিমাম টাইমই ইউজ করে, কারণ ফন্টগুলো একটু ক্রিয়েটিভ দেখায় প্লাস আর্টিস্টিক দেখায়। আর ফটোগ্রাফিটাই হচ্ছে মানে আর্টিস্টিক একটা ব্যাপার স্যাপার ফটোগ্রাফির মধ্যে আছে। তো বেশ কিছু লোগো আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন শুধু ক্যামেরা দিয়ে অথবা ক্যামেরার যে শাটার, ওই শাটারটা দিয়েও লোগো বানানো হয়েছে, প্লাস এখানে ক্যামেরার লেন্সটাকে দেখানো হয়েছে এই লোগোটাতে দেখেন। আবার কোনোটাতে দেখা যাচ্ছে যে ক্যামেরার কোনো চিহ্ন নাই, এটা টোটালি একটা অন্য টাইপের একটা সিম্বল যেটা দিয়ে লোগোটা বানানো হয়েছে। তো এটা ডিপেন্ড করবে আপনাদের ক্লায়েন্ট কী চাচ্ছে। ম্যাক্সিমাম টাইম ক্লায়েন্ট বলবে যে আমার ক্যামেরা যদি না থাকে, কারণ ক্যামেরার লোগোগুলো এমন হয়েছে সবগুলো ফটোগ্রাফি, ম্যাক্সিমাম ফটোগ্রাফি লোগোতে ক্যামেরা ইনক্লুডেড। আবার অনেক ক্লায়েন্ট বলবে যে আমার ক্যামেরাটাই লাগবে। তো দেখা যাচ্ছে 50% ক্লায়েন্ট বলবে যে আমার ক্যামেরা লাগবে না, 50% ক্লায়েন্ট বলবে যে আমার ক্যামেরা লাগবে। তো এখান থেকে 100% ক্লায়েন্টই আপনারা মোটামুটি পাবেন যারা এই কার্সিভ ফন্টগুলো ইউজ করে। তো এই ফন্টগুলো আমরা কিভাবে পাবো? এখান থেকে আমি যদি কার্সিভ ফন্ট লিখে সার্চ করি, আমি কোনো স্পেসিফিক সাইটের অ্যাড্রেস দিচ্ছি না আপনাদেরকে, আপনারা খুঁজে খুঁজে বের করেন, তাহলে আপনাদের নলেজ বেসটা বাড়বে। যেমন এইখানে প্রথমে আমাদের সার্চ রেজাল্টে আসছে 1001fonts.com। তো এখানে আমরা ক্লিক করলে এখানে আমি যদি এটাকে আরেকটা ফোল্ডারে বা আরেকটা ট্যাবে ওপেন করি, তো 1528টা ফ্রি কার্সিভ ফন্ট আমাকে এখানে দিয়ে দিয়েছে। এখান থেকে আপনারা ইজিলি ফন্টগুলো নামাইতে পারেন। যেমন এই ফন্টটা
খুব সুন্দর লাগতেছে, প্লাস সবগুলাই মোটামুটি সুন্দর সুন্দর ফন্ট এখানে আপনাকে দিয়ে দিয়েছে, সবগুলো ফ্রি অবশ্যই। আর অন্য একটা রেজাল্টে গিয়ে দেখি ফন্ট স্পেস, এখানে মেবি এগুলো ফ্রি না, তারপর গিয়ে দেখা যাক। এগুলো ফ্রি, পার্সোনাল ইউজের জন্য ফ্রি। তো এই জায়গাগুলো থেকে আমরা কার্সিভ ফন্টগুলো নিতে পারবো। ওকে, তো এইভাবে আমরা কার্সিভ ফন্ট লিখে সার্চ করে, অথবা এখান থেকে আমরা যদি ডেকোরেটিভ ফন্ট লিখে সার্চ করি, ডেকোরেটিভ ফন্ট, যেমন এখানে ডিএ ফন্টের প্রথমে আসছে ডেকোরেটিভ ফন্ট দিয়ে, এটাকে আরেকটা ট্যাবে ওপেন করলাম। তো দেখেন এইখানে অনেক ধরনের ডেকোরেটিভ ফন্ট, তো এই ফন্টগুলো একটু চাইল্ডিশ হয়ে যায়, এই কারণে আমরা কার্সিভ ফন্টটাই ম্যাক্সিমাম টাইম ইউজ করব। অনেক ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিতে পারে যে কোনো একটা লিঙ্ক দিয়ে বললো এইখানে যে ফন্টটা আছে ওই ফন্টটা ইউজ করো। ওকে, তো ফন্টের ব্যাপারটা গেল। কোনো ফন্ট যদি এখন ধরেন যে আপনি ফন্টটা চিনতে পারতেছেন না, তখন ক্লায়েন্ট আপনাকে একটা ছবি দিয়ে বললো যে এই ছবিতে যে ফন্টটা আছে এইটা ইউজ করো, তখন কি করবেন, একটা ওই ফন্টের যে ইমেজটা ওটা ডাউনলোড করবেন, অথবা আমার মতো করে স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে আমি এখানে সেভ করে নিই একটা লোকেশনে। সেভ করে নেওয়ার পর এখান থেকে আমি যদি হট দ্য ফন্ট টাইপ করি, হট দ্য ফন্ট, তাহলে দেখেন মাই ফন্টসের যেই ফন্ট ফাইন্ডিং যেই সিস্টেমটা এটা চলে আসছে। তারপরে নিচে আরেকটা আছে হট ফন্ট ইজ, এটা দিয়েও আমরা ফন্টগুলো বের করতে পারি। তো এখান থেকে হট দ্য ফন্ট আমি যদি চাই, ওয়েবসাইটের অ্যাড্রেসটা খেয়াল করবেন, এখানে myfonts.com/hotthefont। তো এখানে দেখেন বলতেছে ড্রপ অ্যান ইমেজ হিয়ার টু আইডেন্টিফাই দ্য ফন্টস। আপনি এখান থেকে এই ওয়েবসাইটে দিয়ে যে কোনো ইমেজ এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে, আপনি যদি না জানেন ওই ইমেজটার মধ্যে কি ফন্ট দেওয়া আছে, তো ইমেজটা এখানে আপলোড দিয়ে আপনার ফন্টটা ইজিলি বের করতে পারবেন। তো এখান থেকে আমি এটাকে বড় করে দিই, সবগুলো এই জায়গা থেকে আমার সার্চ করতে পারে। ফন্টটাকে এভাবে আপলোড দিয়ে ক্রপ করে নিতে হবে, তারপরে নেক্সট বাটনে ক্লিক করলেই আপনাকে বলে দিবে যে এটা এই ফন্ট। যদি স্পেসিফিক্যালি একদম এক্স্যাক্টলি না বলতে পারে, তাহলে সিমিলার কিছু ফন্টের নাম আপনাকে দিয়ে দিবে। যেমন এইখান থেকে আমি যে ফন্টটা আপলোড দিছি এটা হচ্ছে এক্স্যাক্টলি ফন্টটা আমাকে দিতে পারে নাই, তো সে কি করলো, হোয়াট দ্য ফন্ট কি করলো, সিমিলার কিছু ফন্ট আমাকে দিয়ে দিল। যেমন এই ফন্টটা মোটামুটি সেম লাগতেছে, এই যেটা আর্টার ফ্যাক্ট প্রজেক্ট। আচ্ছা, তো এই ফন্টগুলো সবগুলো হচ্ছে পেইড। এই পেইড ফন্টগুলো তো আপনাকে নিতে হবে, নেওয়ার জন্য কি করবেন, এখান থেকে গেট ইটে ক্লিক করবেন না, আপনাকে ফন্টের নামটা কপি করে নিতে হবে। যেমন আমি যদি এখানে এই ফন্টটা এখন নিতে চাই, তাহলে এই ফন্টের নামটা আমি এখান থেকে কপি করে নিলাম, এই ফন্টের নামটা এখান থেকে কপি করে নিলাম, কপি করে আমরা সার্চ দিব। এই দেখেন চলে আসছে আদিনা লেয়ার্স বেস ফ্রি ফন্ট ডাউনলোড। তো এটাতে ক্লিক করলে অনেক ওয়েবসাইট পেয়ে যাবো এখান থেকে। তো সব ওয়েবসাইটে যেটা অ্যাভেলেবল ডাউনলোড থাকবে, অনেকে স্প্যাম করে, তো ওই সাইটগুলোতে না যাওয়াই ভালো। গিয়ে দেখতে হবে যে কোথায় আমাকে ডাউনলোড করতে দিচ্ছে অ্যাকচুয়ালি। তো প্রথম সাইটটাতেই যদি আমি যাই, ডিনাই করে দিলাম।
ওকে, তো এখান থেকে প্রথম ওয়েবসাইটটাতে গেলেই দেখবো যে এখানে ওই ফন্টটা চলে আসছে, কিন্তু এখান থেকে অরিজিনালি ডাউনলোড করতে পারবো কি পারবো না এটা দেখতে হবে এখন। আহ, আচ্ছা, এটাকে ডাউনলোড করে দেখি কি হয়। অ্যাড টু ডাউনলোড বক্স দিলাম, ডাউনলোড। এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের অপশন দিচ্ছে, তো এইগুলোতে ক্লিক করলে দেখা যাবে যে কোনো একটা অ্যাডে চলে যাচ্ছে। তো এই ওয়েবসাইটটা আমরা ইউজ করবো না আর। দ্বিতীয়টাতে গিয়ে দেখি, আচ্ছা ফোন ডাউনলোড হয়েছে। যাই হোক, ওটা অ্যাড ছিল না, এইখানে ডাউনলোডটা হয়ে গেল। এখান থেকে ফোন ডাউনলোড করে ফোনটি ইনস্টল করা তো আপনারা শিখছেনই। হ্যাঁ, আমাদের এই যে ওই ফোনটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন এইটাকে আমরা ইনস্টল করে আমাদের প্রজেক্টে ইউজ করতে পারবো। ফন্টের নামটা কি? আদিনা রাফ। তো এখন আমরা যদি এর ইলাস্ট্রেটরে যাই, একটা নতুন ডকুমেন্ট নিয়ে এখন ফন্ট আমরা যদি ইউজ করতে চাই তাহলে দেখি আসে কিনা। আপনারা যখনই এর ইলাস্ট্রেটরে কোনো ফন্ট বা কোনো শেপ যখন স্কেলিং করবেন, ছোট বড় করবেন, তখন অবশ্যই শিফট চেপে করবেন, না হলে ওইটা এরকম চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে যাবে। হ্যাঁ, ফটোশপে কিন্তু আমাদের শিফট চেপে ছোট বড় করতে গেলে চ্যাপ্টা হতো। তো এই সিস্টেমটা একটু এডোবি স্টুডিও উল্টা, যে এডোবি স্টুডিও আপনাকে শিফট চেপে স্কেলিং করতে হবে। তো এখান থেকে আমাদের আদিনা ফন্টটা নেই, এই যে দেখেন এখানে চলে আসছে আদিনা রাফ। তো এখান থেকে যদি আমি আদিনা রাফটা দিই এবং এখানে একটা লোগো নাম দিই, লোগো নাম কি দেওয়া যেতে পারে? যে কোনো একটা ফটোগ্রাফি টাইপের। নাম হচ্ছে অকুলাস। অকুলাস হচ্ছে গ্রিক শব্দ, এটা মানে হচ্ছে চোখ, আই। ওকে, ফোনটাতে একটু ঝামেলা আছে মনে হচ্ছে, এই ফোনটা রাফ। আচ্ছা আচ্ছা, তো যাই হোক এই ফোনটা আমরা ইউজ করি আপাতত। অথবা কার্সিভ ফন্ট থেকে আমরা এই যে আমাদের যে 1000 ফন্টস আজকের টপিকস কি ভাইয়া? লোগো ডিজাইন দেখাচ্ছি। ফটোগ্রাফি লোগো ডিজাইনের জন্য কোন কোন ফন্ট ইউজ করা যেতে পারে এটা দেখাচ্ছি। আমাদের ফার্স্ট ফটোগ্রাফি লোগোর জন্য আমরা একটা ফন্ট সিলেক্ট করতেছি। তো এখান থেকে এই ফন্টটা নেওয়া যেতে পারে, স্ট্রিট ওয়্যার। এখান থেকে আমি এটাকে ডাউনলোড দিলাম। 1001 ফন্টস থেকে ডাউনলোড দেওয়া ইজি, এরা খুব বেশি যে অ্যাডে ঝামেলা করে তা করে না। ওকে, তো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড একটা ফন্ট হয়েছে আমাদের ফার্স্ট লোগোর জন্য। আমরা আগেই ফন্টটা সিলেক্ট করলাম, লোগোর নাম দিলাম, এরপরে নিচে এটাকে কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসার পর ফটোগ্রাফি লোগো কিন্তু খুব ইজি। এটা আপনারা যদি শুধু লেটার বেসড লোগো করেন, যেমন লেটার ফর্ম লোগো যেগুলো, এটাই করেন যদি, তাহলে দুইটা উপরে যে এই ফন্টটা সুন্দর একটা ফন্ট নিয়ে নিচে আরেকটা ট্যাগ লাইন দিয়ে, অন্য একটা ফন্ট দিয়ে আরেকটা ট্যাগ লাইন দিয়ে আপনারা লোগো কমপ্লিট করে দিতে পারেন। তো নিচের ফন্টটা আমি আরেকটা অন্য ফন্ট ইউজ করি, যেমন
এখান থেকে আমি যদি মন্টসেরাট এই ফন্টটা নেই, এগুলো কি টেক্সট লোগো হবে না? অনেক ধরনের লোগো হতে পারে, টেক্সট লোগো হতে পারে, লেটার ফর্ম লোগো হতে পারে, আইকন সহ লোগো হতে পারে, লোগো আইকন সহ লোগো নেম ট্যাগলাইন এটা দিয়েও হতে পারে। ক্লায়েন্ট যেভাবে চাবে ওভাবে করতে হবে। তো কয়েকটা টাইপের লোগো আজকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, আমার ল্যাপটপে এখনো ফন্টগুলো ইনস্টল দেওয়া হয়নি, কেবলই উইন্ডোজ দিলাম, নতুন ল্যাপটপ। তো এখান থেকে যেই ফন্টগুলো ইউজ করতে চাচ্ছি এগুলো ডাউনলোড করে করে ইনস্টল দিতে হবে। আমি নিচে যে ট্যাগলাইনটা দিব, ধরে নিলাম যে এখানে ট্যাগলাইনে লিখলাম ফটোগ্রাফি। ফন্ট যেটা নামালাম আমরা মন্টসেরাট, এটা মিডিয়াম ভার্সনটা ইউজ করি আপাতত। তো লোগো আমাদের মোটামুটি হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে এই টাইপের একটা লোগো রেখে দিতে পারি বা বানাই। এখন যদি আমরা কোনো আইকন ইউজ করতে চাই সেটা আলাদা ব্যাপার, অথবা ক্লায়েন্ট যদি চায় যে আমাকে একটা আইকন ইউজ করে দিতে হবে সেটা আলাদা কথা। তো এখান থেকে ফটোগ্রাফির যে ফন্ট ওয়েট, মানে ফটোগ্রাফির যেই ফন্টের যেরকম মোটা মোটা হয়ে আছে, উপরের অকুলাস লেখাটাও কিন্তু প্রায় ওইরকমই হয়ে আছে। তো আমরা একটু ডিফারেন্সিয়েট করার জন্য ট্যাগলাইনটা একটুখানি চিকন করব, থিন করব। তো এখান থেকে মিডিয়াম ফন্ট ওয়েটটা না দিয়ে লাইটটা দিয়ে দেখি, মোটামুটি লাইটটাই চলবে। তো এইখানে এভাবে প্লেস করার কারণ হচ্ছে যে যাতে যাতে করে একটু দেখতে ভালো লাগে, কার্সিভ ফন্ট তো। আর এখানে দেওয়া যাইতো, কিন্তু ওটার চাইতে মেবি এটাই ভালো লাগতেছে, এভাবে রাখা যেতে পারে। এটা আপনাদের পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করবে, আর ক্লায়েন্টের সাথে আলোচনা করে কাজ করার সময় কীভাবে চাচ্ছে ক্লায়েন্ট তার উপর ডিপেন্ড করবে। তো এভাবে আমরা একটা লোগো রেখে দিতে পারি। সাথে করে এখানে আপনারা আর একটু প্রফেশনাল করার জন্য একটা ট্রেডমার্ক সাইন অ্যাড করে দিতে পারেন। ছোট্ট করে একটা ট্রেডমার্ক সাইন অ্যাড করে দিতে পারেন। এখানে দিতে পারেন, আবার এখানেও দিতে পারেন, যেখানে ইচ্ছা, অথবা এখানে। এটা কালারটা একটু হালকা করে দিই, তাহলে চোখে কম পড়বে বাট দেখা যাবে। আমাদের এটা একটা লেটার ফর্ম লোগো বা টেক্সট লোগো যেটাই বলেন ওটা হয়ে গেল। তো এইটার সাথে যদি আমরা একটা আইকন ইউজ করতে চাইতাম, ধরে নেন যে বাম সাইডে আমরা একটা আইকন দিব। তো এটাকে আমি ফাইলটাকে সেভ করে নিই, ফটোগ্রাফি লোগো। আচ্ছা, ফাইলের নাম দিব, যেই লোগো নামটা দিলাম ওইটাই দিয়ে, ওইটাই আর কি। তো এখানে লোগো নাম দিয়েছিলাম হচ্ছে অকুলাস। আচ্ছা, ইলাস্ট্রেটর এই ভার্সনটা হচ্ছে আমার 2019-এর, আমার 21টা কাজ করতেছে না কেন জানি। তো 2019টা ইউজ করতেছি আপাতত। আর কারো কারো মানে যারা 21 ইউজ করতেছেন তাদের সাথে একটু ডিফারেন্ট হতে পারে ইন্টারফেস। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আমাদের প্রথম লোগোটা এরকম হচ্ছে। এখন আমরা এটাকে কি করব, একটা আর্টবোর্ড আমরা বাড়াই নিই। এখানে আমরা ফটোশপে যে আর্টবোর্ড ইউজ করা শিখছিলাম, এখানেও আর্টবোর্ড টুল আছে ইলাস্ট্রেটরেও। এই আর্টবোর্ড টুলটা নিয়ে এখান থেকে শিফট অল্টার চেপে এটাকে কপি করে
ডান দিকে নিয়ে গেল। আর্টবোর্ড সহ আর্টবোর্ডের মধ্যে যত অবজেক্ট ছিল সবগুলো কপি হয়ে চলে গেছে। তো এখানে যদি আবার ওই কোনো লকড লেয়ার থাকতো তাহলে ওইটাকে এভাবে কপি করে নিয়ে যাওয়া যেত না। ওকে, তো এখানে আমরা কি করব, এখন একটা আইকন ইউজ করব। আইকনটা আমরা খুব পপুলার একটা আইকন, যে শাটার, ক্যামেরা শাটারের যে আইকনটা, এটা ইউজ করব। কিভাবে বানানো যায় এটা দেখি এখন। প্রথমে শেপ লেয়ারে যাব, মানে রেক্ট্যাঙ্গেল টুলে যাব। রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে আরেকটা টুল আছে যেমন পলিগন টুল। এই পলিগন টুলটা এভাবে নিয়ে একটা শেপ ক্রিয়েট করব। তো কিভাবে এটা নিলাম, পলিগন টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ক্লিক করে ড্র্যাগ করলাম। পলিগন টুলটা সিলেক্ট করে ক্লিক করে ড্র্যাগ করলাম। আমি এখনো মাউস ছাড়ি নাই। তো আমি যে পজিশনে আমার ইয়াটা রাখতে চাচ্ছি সেই পজিশনে নিয়ে গিয়ে মাউসটা ছেড়ে দিব। তো আমি যদি এখানে শিফট চেপে এই শেপটা নিই তাহলে দেখা যাচ্ছে যে যে কোনো অ্যাঙ্গেলে আমি এটাকে ঘোরাতে পারছি না, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে এটা থেকে যাচ্ছে। যদি শিফটটা ছেড়ে দিই তাহলে বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে ঘোরাতে পারছি। তো এভাবে আমি শিফটটা চেপে এই শেপটা নিলাম। তো নেওয়ার পর এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিলাম। এখন আমাদের যে শাটার আইকনটা, এটা কিভাবে নেওয়া যায় এটা দেখি। আপনারা যদি চান তাহলে এই শাটার আইকনটা ইজিলি ফাইন্ড করে নিতে পারেন। এখানে অনেক রিসোর্স পাওয়া যায় আমাদের অনলাইনে, যেমন ফ্ল্যাট আইকনসে গেলে ইজিলি এই আইকনটা পাওয়া যাবে। তো আমরা শর্টকাটে না শিখি, তারপরে দেখাই দিই বিষয়টা। এই যে দেখেন, এই টাইপের আইকন আমরা বানাবো। তো এখান থেকে ইজিলি কি করা যায়, ইপিএস ফাইল নামায় নিয়ে এটা নিয়ে কাজ করা যায়। তো এটা তো আমাদের বানানো শিখতে হবে, ওইটাই আর কি দেখি আজকে যে কিভাবে এটা বানানো যায়। ওকে, তো এখানে আমাদের শেপটা নিছি আমরা, এটা হচ্ছে হেক্সাগোনাল শেপ। হেক্সাগোনাল মানে 6টা সাইড আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হেক্সাগোনাল সাইড শেপ। তো এইখান থেকে আমরা এখন কি করব, লাইন সেগমেন্ট টুলটা এটা নিয়ে আসবো। এই যে লাইন সেগমেন্ট টুলটা নিয়ে এসে এখান থেকে এভাবে ক্লিক করে টান দিব। কোথা থেকে কোথায়, এই অ্যাঙ্কার পয়েন্ট, এক অ্যাঙ্কার পয়েন্ট থেকে আরেক অ্যাঙ্কার পয়েন্ট আর কি। তো এইখান থেকে আমরা এটাকে, এই অ্যাঙ্কার পয়েন্টটা যখন আমরা এই কাছে নিয়ে আসি তখন অ্যাঙ্কার পয়েন্টটা হোভার করলে এই অ্যাঙ্কার পয়েন্টটা দেখেন সাদা হয়ে গেছে বা বড় হয়ে গেছে। তো আমরা এখান থেকে যদি হোভার করি, অ্যাঙ্কার পয়েন্ট সাদা হয়ে গেছে মানে ওই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলে ওইখান থেকে লাইন সেগমেন্ট টুলটা শুরু হবে। এখান থেকে শুরু হলে এই দেখেন ওখান থেকে শুরু হয়েছে, আমি এখানে সেকেন্ড অ্যাঙ্কার পয়েন্টে ছেড়ে দিলাম। তাহলে কি হলো, এখানে পারফেক্টলি বসে নাই। আচ্ছা, এখান থেকে আমরা একটু কাজ করে নিই। ভিউতে গিয়ে স্ন্যাপ টু পিক্সেল করা আছে, এটাকে অফ করে দিলাম। তাহলে এখন এটা মিলে যাবে ইজিলি, এই পয়েন্টে গিয়ে মিলে গেল। না হলে আমার ওই পিক্সেলে গিয়ে স্ন্যাপ হচ্ছিল। তো আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলটা আরেকবার নিই তাহলে ভালো হবে। এক অ্যাঙ্কার পয়েন্ট থেকে আরেক অ্যাঙ্কার পয়েন্টে একটা লাইন নিলাম। এবার কিন্তু পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। আগে মিলে নেই কারণ ওই যে পিক্সেলে স্ন্যাপ করা ছিল। তো এখান থেকে একটা লাইন নিলাম। এবার সেম কাজটা এ অ্যাঙ্কার পয়েন্ট থেকে এ অ্যাঙ্কার পয়েন্টে নিব। তো কিভাবে নিব, এখানে কোনো কিছু সিলেক্ট না থাকা অবস্থায় যদি আমি এটাকে এখন সিলেক্ট করি, যে লাইনটা নিলাম এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি আরেকটা লাইন নিতে চাই, তাহলে দেখেন এখানে আমাদের ওই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্টেড অবস্থায় আছে। তো এখানে আমার কি আসতেছে, ডিরেক্ট সিলেকশন টুলটা চলে আসতেছে। তো এভাবে তখন এই পয়েন্ট থেকে আবার এই পয়েন্টে লাইনটা নেওয়া যাচ্ছে না। তো এটাকে কি করতে হবে, ডিসিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট করার জন্য আপনারা এখান থেকে সিলেকশন টুলটা নেবেন, ফাঁকা জায়গায় ক্লিক করবেন, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে গেল। এরপর লাইন সেগমেন্ট টুলটা আবার নিলাম, এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে এই অ্যাঙ্কার পয়েন্টে আরেকটা লাইন নিলাম। এরপর কি করব,
বারবার তো আর এই সিলেকশন টুলে নেওয়া যায় না, সিলেকশন টুল বা ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়া যায় না। তো কী করতে হবে, এখান থেকে আপনারা কন্ট্রোল চেপে যদি কিবোর্ডে অন্য কোনো টুল সিলেক্টেড থাকা অবস্থায় কন্ট্রোল চাপেন তাহলে আপনার ওই সিলেকশন টুলটা বা ডিরেক্ট সিলেকশন টুলটা চলে আসবে। কন্ট্রোল ছেড়ে দিলে আবার আগের টুলে ফিরে যাবে। ওকে, তো এখানে আমার কন্ট্রোল চাপতেছি, সিলেকশন টুলটা চলে আসলো, এখানে ফাঁকা জায়গায় ক্লিক করলাম, তাহলে এটা ওই লাইনটা ডিসিলেক্টেড হয়ে গেল। এখন আমার লাইন সেগমেন্ট টুল আবার অ্যাক্টিভেটেড হয়ে গেছে। তো এখান থেকে আমি অ্যাঙ্কার পয়েন্ট থেকে অ্যাঙ্কার পয়েন্টে আবার আরেকটা লাইন দিলাম, কন্ট্রোল চাপলাম, সিলেকশন টুল আসলো, ফাঁকা জায়গায় ক্লিক করলাম, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে গেল। সেম কাজটা আবার করি, সেম। ওকে, তো 6টা লাইন আমরা নিয়েছি। এই 6টা লাইনকে এখন কি করতে হবে, বড় করতে হবে যে কোনো একটা সাইডে। তো আমরা এখান থেকে বাম থেকে ডান দিকে এই লাইনগুলোকে বড় করি। লাইনগুলো বড় করার জন্য লাইনটাকে আগে সিলেক্ট করবেন, এভাবে সিলেকশন টুল নিয়ে সিলেক্ট করার পর যেদিকে বড় করবেন ওই দিকের অ্যাঙ্কার পয়েন্টটা ধরে টান দিতে হয় আপনি। তো সেম অ্যাঙ্গেলে আপনার যদি লাইনটাকে এক্সটেন্ড করতে চান তাহলে দেখবেন যে এরকম পার্পল কালার হয়ে আছে ওই অ্যাঙ্গেলটা বরাবর। যদি ব্লু কালারের হয়ে যায় ওই লাইনটা তাহলে বুঝবেন যে অ্যাঙ্গেলটা ঠিক নেই। তো এই পার্পল কালার আসলে এভাবে বড় করে ছেড়ে দিলাম। সেমভাবে এটাকেও বড় করে ছেড়ে দেব, পার্পল কালার আসলো ওই অ্যাঙ্গেলে বড় করে ছেড়ে দিলাম। একটু বেশি বড় করলাম, সমস্যা নাই, ওটাকে ছোট করা যাবে পরে। এই কাজটা খুব বেশি টেকনিক্যাল নলেজ আপনাদেরকে জানতে হচ্ছে না বা করতে হচ্ছে না, মানে টেকনিক্যাল কাজ। তো এটা আরেকভাবে করা যায়, সেটা অন্য এক ক্লাসে শেখাবো। আপাতত এটা এভাবে দেখে নেন। ওকে, তো আমাদের লাইনগুলোকে বড় করলাম, আমাদের হেক্সাগোনাল বরাবর যে লাইনগুলো নিয়েছিলাম এগুলোকে টেনে টেনে বড় করলাম। তো এই নিচের দুইটা লাইন আর একটু বড় করে নিই। ওকে, এরপর কি করব, এইগুলো আমাদের থেকে গেল, এই এক্সটেন্ডেড লাইন প্লাস আমাদের হেক্সাগোনাল শেপ এটা থেকে গেল। তো থেকে যাওয়ার পর আমরা কি করব, এখান থেকে একটা এলিপস টুলটা নিব, এই যে রেক্ট্যাঙ্গেল টুলের যে এরিয়াটা এখান থেকে ক্লিক করে এলিপস টুলটা নিব। এলিপস টুল নেওয়ার পর শিফট চাপবো, অল্টার চাপবো, তারপরে আচ্ছা এটাকে আগে ডিসিলেক্ট করে দিই, কন্ট্রোল চেপে সিলেকশন টুল আনলাম, ফাঁকা জায়গায় ক্লিক করলাম, তাহলে ডিসিলেক্টেড হয়ে গেল। এখানে আমরা একটা সার্কেল নেব। তো সার্কেলটা কিভাবে নিব, এখানে আমাদের যদি ইলিপস টুল নিয়ে ক্লিক করে টান দেই, এভাবে ড্র্যাগ করি, তাহলে দেখবো যে এলিপস আসতেছে বা ডিম্বাকৃতির একটা শেপ আসতেছে। কোনো সময় সার্কেল হয়ে যেতে পারে, কিন্তু এটা কালে ভদ্রে আর কি। তো প্রপার সার্কেল করতে হলে আমাদেরকে শিফট চাপতে হবে। এখানে দেখেন আমি যখন শিফট চেপে এটাকে, এখনো মাউস ছাড়ি নাই, ক্লিক করে ড্র্যাগ করব, শিফট চেপে যখন ক্লিক করে ড্র্যাগ করব ইলিপস টুল নিয়ে, তখন এটা পারফেক্ট সার্কেল হচ্ছে। আর এই লোগো বানানোর মধ্যে দিয়ে কিন্তু ইলাস্ট্রেটরের বিভিন্ন টুল সম্পর্কে আপনারা ধারণা পেয়ে যাচ্ছেন। তো এটা মনে রাখতে হবে। তো এখান থেকে আমি যদি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে পারফেক্ট একটা সার্কেল হচ্ছে, কি শিফট চেপে যখন ক্লিক করে ড্র্যাগ করছি এলিপস টুলটা সিলেক্ট করে। তো এখান থেকে যদি আমি সাথে করে অল্টারটা চেপে দিই তাহলে দেখেন একদম মাঝ বরাবর আমার টুলটা চলে যাচ্ছে, সার্কেলটা চলে যাচ্ছে। তো মাঝ বরাবর যাওয়ার কারণ হচ্ছে আমি ওই মাঝখানে কিন্তু ওই সার্কেলের মাঝখানে কিন্তু ক্লিক করে ড্র্যাগ করছিলাম। তো এইটা ব্যাপারটা আবার দেখাই, এখানে আমি এলিপস টুল নিলাম, এলিপস টুল নিয়ে দেখেন এখানে আমি যখন মাউসটা নিয়ে আসতেছি তখন আমাকে ইলাস্ট্রেটর দেখাচ্ছে যে এই জায়গাতে, এই যে হেক্সাগোনাল যে শেপটা, এই জায়গাতে তার হচ্ছে সেন্টার পয়েন্ট। আমি যদি মাউস নিয়ে যখন ওই সেন্টারে ওভার করলাম তাহলে দেখেন ওইখানে সেন্টারটা লেখা উঠতেছে যে এটাই সেন্টার। হ্যাঁ, তো
তো এখান থেকে আমি যদি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে ওই সেন্টার বরাবর আমার একটা ইলিপস তৈরি হয়েছে। তো এখানে আমি শিফট চাপলে এটা সার্কেল হচ্ছে। এখন যদি অল্টার চেপে দিই, এখনো ক্লিক করে ছাড়ি নাই, পরে আমি শিফট চাপলাম, অল্টার চাপলাম, তাহলে একদম সেন্টার বরাবর আমার সার্কেলের সেন্টারটা থাকতেছে হেক্সাগোনালে। এভাবে আমরা একটা সার্কেল নিলাম। অনেকেরই বোরিং লাগতে পারে যে কি শিখাচ্ছে ভাই, কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা হয়তো জানেন আর অন্য কেউ হয়তো জানে না বিষয়টা, তো তাদেরও তো শেখার দরকার আছে। তো এইভাবে আমরা সার্কেলটা নিলাম। আপনাদের কাজ করতে গিয়ে ঝামেলা হবে অবশ্যই, আমি জানি। তো ঝামেলা হলে সমস্যা নাই, আমি তো আছি। জিজ্ঞেস করবেন এবার কিভাবে করতে হবে, কি করতে হবে। হ্যাঁ, কে কি বলছিলেন? কেউ কিছু বলছিলেন? ওকে, তো এরপর আমরা যে কাজটা করব, আমাদের সার্কেলটাতে একটা কালার নিব। সার্কেলটাতে কালার নিলাম, সার্কেলটা সিলেক্ট করে এখানে সচেস থেকে কালার নিতে পারি, অথবা এখানে ফিল কালার এক্স, এখান থেকে আপনি একটা কালার নিতে পারেন, যে কোনো একটা কালার আপাতত নিলাম। নেয়ার পর এইখান থেকে আমরা এটাকে সবগুলোকে সিলেক্ট করে এইভাবে সবগুলোকে সিলেক্ট করব। তারপরে দেখব যে আমরা কোন কোন শেপগুলো আমাদের দরকার, যেমন এইখানকার এই শেপটা দরকার, এই শেপটা দরকার, এখানকার এটা 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 এটা, এই শেপগুলোকে এখন আমরা কিভাবে এখান থেকে কেটে নিব। তো ইজি ওয়ে আছে পাথফাইন্ডারে, যে আমরা ইজিলি এটাকে ডিভাইড করে দিয়ে কেটে নিতে পারি। তার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এই লাইনগুলো নিলাম, এইগুলো কিন্তু ওই পেন টুল দিয়েও নেওয়া যেত। তো সেখানে আমাদের এই অ্যাঙ্গেলগুলাতে সমস্যা হতো, শিফট চেপে নিতে পারতাম কিন্তু অ্যাঙ্গেলে প্রবলেম হতো। তো এই লাইনগুলোতে আমরা এখন স্ট্রোক দিতে পারি। আমি একটা যদি সাদা স্ট্রোক দিয়ে দেখি তাহলে কি হয় দেখি। এই যে এখানে সবগুলোকে ক্লিক করে সিলেক্ট করলে দেখা যাবে যে সবগুলো আছে, কিন্তু দেখা যাচ্ছে না। এখান থেকে আমি যে এই জায়গাটাতে এই লাইনটাতে স্ট্রোক দিলাম, সাদা কালার স্ট্রোক, এটা দেখা যাচ্ছে না। তো দেখা না যাওয়ার কারণ হচ্ছে এইটুকুতে তো এর উপরে কোনো অবজেক্ট নাই, কিন্তু এই যে লাল যেই সার্কেলটা, এইটা সবগুলা অবজেক্টের উপরে আছে। তো এটাকে আমি যদি ব্যাকে সেন্ড করে দিই, এভাবে লাল অবজেক্টের উপরে রাইট ক্লিক করলাম, লাল অবজেক্টের উপরে রাইট ক্লিক করলাম, করে অ্যারেঞ্জে ক্লিক করলাম। অ্যারেঞ্জে ক্লিক করার পর এখানে আমার কয়েকটা অপশন আসছে, যেমন ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, ব্রিং সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। আমি যদি এখানে সেন্ড টু ব্যাক করি তাহলে দেখেন হেক্সাগোনালটা পিছনে ছিল, এটা সামনে চলে আসলো। আবার এখানে আমরা যে স্ট্রোক দিয়েছিলাম যে লাইনে, এটাও সামনে চলে আসলো। তো এখান থেকে 50 বেশি হয়ে গেছে, আমাদেরকে আরেকটু কমাই দিই, এখানে 30 দেই স্ট্রোক, 30 পয়েন্টের একটা স্ট্রোক। বাকিগুলোতেও আমরা এই 30 পয়েন্টের স্ট্রোক দিব। তো বাকিগুলোতে কিভাবে দিব, এখানে আমরা যদি ওভার করি তাহলে দেখেন লাইনটা চলে আসছে। তো এই লাইনটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে স্ট্রোকটা কপি করে নিতে পারি। এই যে আইড্রপার টুল আছে, আইড্রপার টুল দিয়ে কিন্তু ইলাস্ট্রেটর শুধু কালারই কপি হয় না, স্ট্রোকও কপি হয়। তো ফিল কালারই কপি হয় না, স্ট্রোক কালারও কপি হয়। তো এখান থেকে আমরা আইড্রপার টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম আগে, যে ফাঁকা লাইনটা ছিল এটাতে কোনো স্ট্রোক নাই, ফিল কালারও নেই। তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম আগে ওই লাইনটা, তারপরে কি করব, যেই লাইনে স্ট্রোক আছে ওই লাইনে ক্লিক করলাম, তাহলে আমাদের এই স্ট্রোকটা এই লাইনেও চলে আসলো। সেম কাজটা আমরা বাকি স্ট্রোকগুলোতেও করি, বাকি লাইনগুলোতেও করি। তো এটা কিভাবে সিলেক্ট করব, কন্ট্রোল চাপলেই আমাদের সিলেকশন টুল চলে আসলো, আমাদেরকে আলাদা করে সিলেকশন টুল সিলেক্ট করতে হচ্ছে না টুলবার থেকে। তো কন্ট্রোল চাপলাম, সিলেকশন টুল আসলো, এভাবে ক্লিক করে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল ছেড়ে দিলাম, এখানে দেখেন আইড্রপার টুল চলে আসছে, কারণ আইড্রপার টুলটা সিলেক্ট করা ছিল। এখন এই লাইনে আবার এই স্ট্রোকটা আইড্রপার টুল দিয়ে কপি করে নিলাম, সেম কাজটা করলাম এখানে, এটাতে এটাতে
ডান। অলরেডি আমাদের শেপটা চলে আসছে না? এখন আমাদের শুধু কাজ করতে হবে কি, এই যে স্ট্রোকগুলো আছে এই স্ট্রোকগুলোকে এক্সপ্যান্ড করে দিয়ে ডিভাইড করে নিতে হবে। পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দিয়ে আমরা ইজিলি এই শেপটা বিল্ড আপ করে নিতে পারবো। তো এখন এখান থেকে আমরা এই সার্কেলটা যদি আরেকটু বড় করতে চাই তাহলে আপাতত করে নিই। এখানে এই সার্কেলটা একটু বড় করে নিলাম এবং পুরোটাকে একটা কপি করে উপরে নিয়ে গেলাম। অল্টার চেপে ক্লিক করে ড্র্যাগ করলাম সবগুলোকে সিলেক্ট করে, তাহলে কপি হয়ে উপরে চলে গেল। এখন আমরা কন্ট্রোল 2 চাপবো কিবোর্ড থেকে, কন্ট্রোল 2। কিবোর্ডে যদি আপনাদের নাম্বার প্যাড থাকে নাম লকটা অন করা আছে কিনা এটা দেখে নেবেন, নাহলে নাম্বার কাজ করবে না। তো কন্ট্রোল 2 চাপলে এটা লক হয়ে গেল, এটাতে আমরা আর কোনো কাজ করতে পারবো না। এটা আমরা ফিউচারের জন্য রেখে দিলাম, যদি আমাদের কোনো স্ট্রোক এডিট করতে হয় তাহলে আমরা এখান থেকে করতে পারবো। তো আপাতত এটাকে কপি করে রেখে দিয়ে অরিজিনাল যেই শেপটা এটাকে আমরা এখন এক্সপ্যান্ড করব। অবজেক্টে গিয়ে মেনু থেকে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ডে ক্লিক করব। এক্সপ্যান্ডে ক্লিক করার পর এরকম একটা ডায়লগ বক্স আসবে। কোনোটাতে কোনো কিছু করার দরকার নেই, আপাতত ওকে করে ছেড়ে দিলাম। তাহলে দেখেন এখানে আর স্ট্রোক নাই, সবগুলো ভাইয়া ফিল কালারে পরিণত হয়েছে। জি বলেন। এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করার আগে পাথ ফাইন্ডার দিয়ে যদি আমরা ইয়া করতাম তাহলে কি হতো না? না, পাথফাইন্ডার দিয়ে করলে তখন স্ট্রোক হিসেবে থাকতো। দেখাই আমি কি হয়, মানে স্টক থাকতো, পরে যদি এক্সপ্যান্ড করতাম। দেখাচ্ছি আমি কি হয়। এখানে কিন্তু এখনো স্ট্রোক আছে, আমি এটা আনডু করে স্ট্রোকটা নিয়ে আসলাম। তো এখন সবগুলাকে সিলেক্ট করে ডিভাইড করলাম। তাহলে দেখেন আমার ওই যে সাদা কালারের যে স্ট্রোকটা ওইটা কিন্তু নাই। আমি সাদা কালারের স্ট্রোকটা নেওয়ার কারণ হচ্ছিল এই এই বরাবর আমি ফাঁকা জায়গা নিব। তো এখানে দেখেন স্ট্রোক সহ আমি এক্সপ্যান্ড করছি। এটাকে যদি আনগ্রুপ করে দিই তাহলে এগুলো আলাদা আলাদা থেকে গেছে, কিন্তু আমার এই জায়গাতে আর ফাঁকা জায়গাটা নাই। এখানে আলাদাভাবে আমাকে আরেকটা লাইন নিয়ে এই জায়গাটুকু কেটে ফেলতে হবে। তো এটা এক্সট্রা কাজ হয়ে গেল, ওভারওয়ার্ক হয়ে যাবে। তো আমি এখন যদি এইভাবে আগে এক্সপ্যান্ড করি তাহলে দেখেন এখানে সাদা কালারের ওই ফিল কালারটা চলে আসছে। এরপর আমি যদি ডিভাইড করি, আনগ্রুপ করি, তাহলে দেখব এই সাদা কালারগুলো এখন যদি আমি ডিলিট করে দিই তাহলে এগুলা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আমার এর মাঝখান দিয়ে আর কিছু থাকবে না। তো এইখান থেকে আমরা ইজিলি এভাবে একটা একটা করে ডিলিট না করে আমরা কি করব, আচ্ছা এটাকে আমি সাদা আর্টবোর্ড থেকে বাইরে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন ভালোভাবে। আচ্ছা, তো এই অবজেক্টটা হচ্ছে আমাদের এক্সপ্যান্ডেড অবজেক্ট। এখন আমরা কি করব, আমরা এই সাদা আমাদের যে আনওয়ান্টেড কালারটা আছে হোয়াইট কালারটা, এটা ডিলিট করতে থাকবো একটা একটা করে। তো এইভাবে অনেকগুলো শেপ যখন থাকবে ডিলিট করা খুব ঝামেলা হয়ে যায়। এখানে অল্প শেপ আছে তো ঝামেলা নাই, সমস্যা নেই, কিন্তু অনেক সময় বহুত এভাবে ডিভাইডেড আনওয়ান্টেড শেপগুলো থেকে যায়। তো সেখানে কি করতে হবে, বাকি যে লেয়ারগুলো আছে ওইগুলোকে লক করে দিয়ে এখান থেকে আমাদের ম্যাজিক ওয়ান টুলটা নিতে হবে। ইলাস্ট্রেটরেও কিন্তু ম্যাজিক ওয়ান টুল আছে। ম্যাজিক ওয়ান টুল নিয়ে এখানে আমি যদি সাদা কালারের উপর ক্লিক করি তাহলে দেখেন সবগুলো সাদা এরিয়া, সাদা পিক্সেলগুলো সিলেক্টেড হয়ে গেছে। এখন যদি আমি এখানে ব্যাক স্পেস চাপি তাহলে পুরোটা একসাথে ডিলিট হয়ে গেল, আমাকে একটা একটা করে ডিলিট করতে হচ্ছে না। আমাদের কাজ মোটামুটি ডান। তো এখান থেকে আমরা এটাকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে গিয়ে এখানে রেখে দিতে পারি। কালারটাও খারাপ লাগতেছে না। এখান থেকে কালারটা একটুখানি হালকা অ্যাশ কালার নেই, আর ফটোগ্রাফির কালারটা একটু চেঞ্জ করে দিই। তো দেখেন এখানে আমাদের খুব সুন্দর একটা ফটোগ্রাফির লোগো তৈরি হয়ে গেছে। ওকে, এখানে আপনারা এখন শাটার আইকনটা আরও এডিট করতে পারেন। যেমন এই আইকন দিয়ে আমরা আরও কয়েকটা ডিজাইন দেখব সেম ফন্ট দিয়ে। আপনারা নিজে নিজে ট্রাই করবেন কোনটা ভালো লাগে কোনটার সাথে। ফন্ট পেয়ারিং কীভাবে করতে হয় এটাও তো শিখাইছি, সমস্যা নেই। এখানে আমাদের আচ্ছা এই আইকনটা এখানেই থাক, সমস্যা নাই। এটা আমাদের একটা লোগো স্টাইল হয়েছে।
এইটা একটা হলো। আমি শুধু কালারটা কপি করে নিই এখান থেকে। ইলাস্ট্রেটরে আইড্রপার টুল ইউজ কিন্তু খুবই কাজে একটা জিনিস। কালার, ফন্ট সবই কপি হয়ে যায়। তো এখন এইটাকে আমরা একটু কাস্টমাইজ করতে পারি, যেমন এইটার পাশ দিয়ে আরেকটা সার্কেল নিতে পারি। এই সার্কেলটাকে আমরা সেন্ড টু ব্যাক করি, কারণ এটা উপরে চলে আসছে, সবগুলো শেপের উপরে চলে আসছে। তো অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক করলাম। এখানে একটা ফিল কালার থেকে গেছে, ফিল কালারটাকে নান করে দিলাম। স্ট্রোক কালার দিব একটা, স্ট্রোক কালারটা একটু লাইট হোয়াইট কালারটা দিলাম। ছোট্ট একটা স্ট্রোক থাকে এখানে, তাহলেই মোটামুটি একটা ভালো লাগবে দেখতে। ওকে, আপনারা ইচ্ছা করলে এখানে কয়েক ধরনের কালার দিতে পারেন। ওইটা দেখাচ্ছি আমি আরেকটা লোগোতে। তো আমাদের এই যে এই লকড লেয়ারগুলা দুইটা হয়ে গেছে, তো এখানে একটা রাখলেই হবে আমাদের ব্যাকআপের জন্য। যদি কোনো সময় কোনো এডিট করা লাগে তাহলে এটাকে আমরা আবার ইউজ করতে পারবো। এক্সপ্যান্ডেড লেয়ারগুলো ইউজ করা যায় না, কারণ ওইগুলোর তো এক্সপ্যান্ড হয়ে গেছে, ওইগুলোতে আর কোনো স্ট্রোক নাই। অলরাইট, তো এখানে মোটামুটি দুইটা আমাদের লোগো হলো। এখান থেকে এবার একটা ক্যামেরা সহ লোগো বানাই। তো ক্যামেরা বানানো খুব ইজি, যেমন আমাদের শাটার আইকনটা তো অলরেডি আছেই। আমরা আরেকটা আর্টবোর্ড নিই। এই আর্টবোর্ডটাকে আর্টবোর্ড টুল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার চাপলাম, অল্টার চেপে শিফট ক্লিক করে বাম দিকে নিয়ে আসলাম। তাহলে পুরো আর্টবোর্ড যা ছিল, আর্টবোর্ড প্লাস তার মধ্যে কন্টেন্ট যা ছিল সব কপি হয়ে চলে আসলো। তো এখন আমরা এটাতে কাজ করব। এটার ফন্ট স্টাইল একটু চেঞ্জ করে নিব। এখানে আমরা একটা ফন্ট নিয়ে পরে কাজ করতেছি, এটা এখানে থাক। এটার মধ্যে আমরা একটা ক্যামেরা অ্যাড করা ট্রাই করি, দেখি। রাউন্ডেড রেক্টাঙ্গেল টুলটা নিলাম। এভাবে একটা শেপ নিলাম, শেপটা আমাদের উপরে চলে আসছে। তো সমস্যা নাই, এটাকে আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক করে দিলাম। আচ্ছা, এই যে এই কালারগুলো আমরা এখন চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে এই কালারটা যদি একটা কালার প্রোফাইল ক্রিয়েট করে নিয়ে আসি আমরা, অথবা কালার হুইল লিখে যদি সার্চ দেই, কালার হুইল, তাহলে দেখেন কালার হুইল চলে আসছে। এখান থেকে এই কালার হুইলটা নিই, এটাকে ডাউনলোড করলাম, সেভ ইমেজ, পিএনজি ইমেজ। এটা ডাউনলোডের ফাইলটা ড্র্যাগ করে ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। কই ইলাস্ট্রেটর, এই তো। ওকে, এরপরে এই ইমেজটা সিলেক্টেড থাকা অবস্থায় এমবেডে ক্লিক করলাম, এমবেড বাটনে ক্লিক করলাম। এমবেডের কাজটা হচ্ছে, এই ফাইলটা আমি যদি এই যে এখান থেকে যেখানে ডাউনলোড হলো, আমার ডেস্কটপে ডাউনলোড হয়েছে মনে হয়। আচ্ছা, এখান থেকে যদি আমি এই ফাইলটা ডিলিট করে দিই, এটা ইলাস্ট্রেটর থেকেও এইখান থেকেও এই ফাইলটা ডিলিট হয়ে যাবে। তো আমি যদি এখন এমবেড করে দিই, এমবেড করার পর যদি এটাকে এখান থেকে ডিলিট করে দিই, এটাকে এখান থেকে ডিলিট করে দিই, তাহলে সমস্যা নাই, এই ফাইলটা এখানে থেকে গেছে, এই এআই ফাইলের মধ্যেই থেকে গেছে। আগেরটা লিঙ্কড অবস্থায় ছিল, তো আমি যদি ওই ডিরেক্টরি থেকে ডিলিট করে দিতাম, এখান থেকেও ডিলিট হয়ে যেত। এই জন্য এটাকে এমবেড করে দিলাম, পরেও যাতে আমরা ইউজ করতে পারি। তো এটা আনার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে যে শেপগুলো আছে, এই শেপগুলোতে আমরা কয়েকটা কালার নিব। তো দেখা যাচ্ছে আমরা যদি এখন হজবরলভাবে কালার নিতে যাই,
কালার সিলেকশনগুলো বা কালার কম্বিনেশনটা ভালো হবে না। তো এই কালার হুইলটা হচ্ছে স্ট্যান্ডার্ড কালার হুইল। এখান থেকে কালার নিলে আমরা ইজিলি সুন্দর করে এই শেপগুলার বা শাটারের যেই ব্লেডগুলা এইগুলার কালারটা সুন্দর করে নিতে পারবো। তো এখান থেকে আমরা এই কালারগুলো আগে নিয়ে নিই। যেমন এখান থেকে এই ব্লেডটার কালার উপর থেকে এই যে এই অরেঞ্জ কালারটা নিই, লাইট অরেঞ্জ। তারপরে এইখানে আমাদের ব্লেড আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এখান থেকে আমাদের 6টা কালার লাগবে, কিন্তু কালার তো আমাদের অনেক বেশি আছে। যেমন 6টা কালার যদি নিতে হয়, এখান থেকে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মাঝ বরাবর আর অ্যাঙ্গেল বরাবর 6টা কালার আমরা নিতে পারবো। তাহলে এখান থেকে এই কালারটা নেই হচ্ছে এই সবুজ কালারটা, তারপরে এইটা, তারপরে বেশি হলো এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, না ঠিকই আছে। তারপরে এটা একটা কালার অন্তর অন্তর আমরা কালারটা নিলাম। ওকে, তো এই কালারটা এখন চেঞ্জ করে দিলে ব্যাকগ্রাউন্ডের যে ক্যামেরার কালারটা এটা চেঞ্জ করে দিলে ভালো লাগবে। তো দেখি কিভাবে করব। ক্যামেরাটা একটু এডিট করি আমরা এখন। খুবই ইজি, একটুখানি মাথা খাটালেই সুন্দরভাবে লোগোগুলো করা যাবে। ক্যামেরাটা ছোট করে আমরা এই বরাবর নিয়ে আসবো, এই যে একদম এই বরাবর। রুলারটা নিয়ে আসি, কন্ট্রোল আর চাপলাম, রুলার আসলো, রুলার থেকে আমরা গাইডলাইন নিয়ে আসি। গাইডলাইনটা এই অ্যাঙ্কার বরাবর বসাই দিলাম, তারপরে এই গাইডলাইনটা এই অ্যাঙ্কার বরাবর বসাই দিলাম। এরপর আমাদের কাজ হবে এভাবে স্ন্যাপ করে দেওয়া, এভাবে স্ন্যাপ করে দিলাম। ওকে, তো ক্যামেরাটা একটু মনে হচ্ছে যেন লম্বাটে হয়ে গেছে, তো এটাকে বাম সাইডে নিয়ে আসলাম আরো। মোটামুটি একটা শেপে আসছে। তো এইখান থেকে আমরা ক্যামেরার উপরে একটা বাটন দিই, এখানে এটাকে একটু ডান দিকে নিয়ে যাই। ওকে, সেম রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল এখানে আরেকটা নিয়ে নিলাম, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এটাকে যদি আমরা স্ট্রোক কালার হিসেবে দিই তাহলে কেমন লাগে দেখা যাক। স 20 পয়েন্টের একটা স্ট্রোক দিলাম এই জায়গায় বাটন হিসেবে। ফিল কালারই ভালো ছিল মেবি। আচ্ছা, ফিল কালারই দিই। ছোট্ট একটা বাটন দিলাম এইখান থেকে, এগুলা আর কি যে মানে প্রতীকী বাটন আর কি। এইখানে যে অ্যাকচুয়াল বাটন এত বড় হয় তা কিন্তু হয় না। আর এখনকার ক্যামেরা অনেক ধরনের আছে, তো এটা হচ্ছে প্রতীকী একটা ক্যামেরা। এখান থেকে ছোট্ট একটা সার্কেল নিয়ে এই জায়গায় একটা ফ্ল্যাশ অ্যাড করে দিলাম, ফ্ল্যাশের কালারটা সাদা দিলাম। আচ্ছা, এখানে আমাদের ক্যামেরার কালারটা যদি হালকা অ্যাশ কালার দেই, স্ট্রোক না ফিল কালারটাই অ্যাশ কালার দিব। দেখছেন অলরেডি ভালো লাগতেছে, এখন কালারটা ওই ব্ল্যাক বা অ্যাশ কালারের মধ্যে ফুটে উঠতেছে। তো এখান থেকে এটা
এটাকে এই বাটনটাকে আমরা সেন্ড টু ব্যাক করে দিই, তাহলে এই শেপের উপর দিয়ে দেখা যাবে না। বাটনের কালারটা একটু ডার্ক দিলাম, ধুর। এই যে এটা হচ্ছে ফিল কালার আর নিচেরটা হচ্ছে স্ট্রোক কালার। তো দেখেন আমি যখন স্ট্রোকের উপর ক্লিক করতেছি ফিল কালারটা নিচে চলে যাচ্ছে, মানে স্ট্রোক কালারটা অ্যাক্টিভ থাকতেছে। আমি এখন যদি এটা অ্যাক্টিভ করে দিয়ে এখান থেকে কোনো কালার সিলেক্ট করি তাহলে ওই স্ট্রোক কালারটা সিলেক্ট হচ্ছে। তো এইখানেও ওই স্ট্রোক চলে আসছে দেখেন। তো যখনই আমরা কোনো কালার নিতে যাব, ফিল কালার নিচ্ছি নাকি স্ট্রোক কালার নিচ্ছি এটা দেখতে হবে। তো ফিল কালার আমরা এখানে স্ট্রোকটা নিব না, ফিল কালারটা সিলেক্ট করলাম। ফিল কালারটা এখান থেকে একটু ডার্ক একটা ব্ল্যাক নেব। তো সোয়াচেস থেকে এখানে দেখেন ডার্ক একটা ব্ল্যাক নিলাম, একটুখানি ডার্ক যাতে করে ডিফারেন্সিয়েট করা যায়। এটাকে আর একটু ডানে নিয়ে যায়। এইখানে একটা ছোট্ট একটা ফ্লাশ দিলাম। আচ্ছা, আরেকটা কাজ আছে। এখান থেকে আমরা যে ক্যামেরার যে স্ট্রোকটা এখানে আছে, এই স্ট্রোক বরাবর আমরা আরেকটা সার্কেল নিব। সার্কেল নিয়ে এই পাশ দিয়ে আরেকটু সাদা জায়গা রেখে আমরা এটাকে কেটে ফেলবো। কিভাবে কাটবো এটা দেখাই, বলে ঠিক মতো বোঝানো যাচ্ছে না, এটা দেখে দেখাই দিই। আচ্ছা, সার্কেলটা একটু ডানে নিয়ে আসলাম। এরপর আমরা এটাকে কেটে দিব। তো এখানে আমরা যে স্ট্রোকটা নিয়েছিলাম এটাও একটা সার্কেলের উপরেই ছিল। তো এই সার্কেলটাকে কন্ট্রোল সি চেপে কপি করলাম, তারপরে কন্ট্রোল বি চেপে ওর পিছনে আর একটা সার্কেল, সেম সার্কেল পেস্ট করে দিলাম। উপরে একটা থেকে গেল, পিছনে একটা আছে। তো পিছনেরটা যেহেতু আমরা কপি করে পেস্ট করছি ওটাই সিলেক্টেড অবস্থায় আছে, ওটাকে আমরা এখন বড় করে নিলাম। এভাবে শিফট চেপে অল্টার চেপে বড় করে নিলাম টান দিয়ে। ওকে, তো এভাবে নেওয়ার পর স্ট্রোকটাকে ডিলিট করে দিলাম বা নান করে দিলাম, শুধু আমাদের লাইনটা থাকলো, আমাদের যে সার্কেলের যে লাইনটা এইটা থাকলো। তো একটু যদি বড় মনে হয় তাহলে ছোট করে নেওয়া যাবে আর একটু। এটাকে শিফট চেপে অল্টার চেপে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর এই যে এই সার্কেলটা যেটা স্ট্রোক কালার নান করলাম প্লাস ব্যাকগ্রাউন্ডটা, এটাকে আমরা এখন দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, কি চেপে? শিফট চেপে। আবার দেখায়, এখানে এই লাইনটাকে সিলেক্ট করলাম আগে নর্মালভাবে সিলেকশন টুল দিয়ে, তারপরে শিফট চাপলাম, তারপরে কি হলো, এই যে ক্যামেরার যে অ্যাশ কালারের ব্যাকগ্রাউন্ডটা এটা সিলেক্ট করলাম। দুইটা অবজেক্ট এখন সিলেক্টেড অবস্থায় আছে। এরপরে আমরা কি করব, এখান থেকে পাথফাইন্ডারে যাব। পাথফাইন্ডারে গিয়ে ডিভাইডে ক্লিক করব। এই যে ডিভাইড, এটাতে ক্লিক করার পর দেখবো যে এটা ডিভাইড হয়ে গেছে। ডিভাইড হয়ে যাওয়ার পর এটাকে করব আনগ্রুপ। আনগ্রুপ করে দেওয়ার পর এখান থেকে আমাদের আনওয়ান্টেড যে অবজেক্টটা এটা ডিলিট করে দেবো। আমাদের মাঝখানে যে এটা কেটে ঠিক করলাম এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস চাপবো, তাহলে এটা ডিলিট হয়ে গেল। দেখেন অলরেডি লোগোটা অনেক সুন্দর হয়ে গেছে। তো এখান থেকে আমরা বাকি যে অবজেক্টগুলো আছে এগুলোকেও ডিলিট করে দেব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এগুলোকে লক করে দিলাম, বাকি অবজেক্টগুলোকে লক করে দিলাম, এগুলোকে লক করে দিলাম। এরপর কি করব, এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নেব। ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই যে এই সেম টাইপের যে অবজেক্টগুলো ছিল ওগুলো সিলেক্টেড হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমাদের স্ট্রোকটাও সিলেক্ট হয়ে গেছে, কারণ আমরা এগুলো কিন্তু ওই লাইনটাই, তো লাইন এখান থেকে সিলেক্ট হয়ে গেছে মানে স্ট্রোকও সিলেক্ট হয়ে গেছে। এটা তো আমাদের ডিলিট করা যাবে না কারণ এটা আমরা রাখতে চাচ্ছি এই বর্ডারটা। তো এটাকে কি করব, এটাকেও এখন একটা কাজ করতে পারি, এইটাকে পাথফাইন্ডার দিয়ে ডিলিট করার আগ দিয়ে একটা কপি রেখে দিতে পারি। এখান থেকে একটা কপি রেখে দিলাম, আনডু চেপে আগের অবস্থায় গিয়ে একটা কপি এখানে রেখে দিলাম, যাতে করে পরে আমরা আবার ওটাকে এডিট করতে পারি। আপনাদেরকে যে করতেই হবে এই কাজটা, যে একটা কপি রেখে এই কাজ করতে হবে তা না, এটা আমার ক্ষেত্রে ইজি হয়, সবার ক্ষেত্রেই হওয়া উচিত। তো ক্লায়েন্ট যদি ঝামেলা করে পরে, তো ক্লায়েন্টকে এভাবে ওই আগের কপিটা থেকে কাজ করে এডিট করে দেওয়া যায়। তো কি করলাম, এখান থেকে দুইটা অবজেক্ট সিলেক্ট করে ডিভাইড করলাম। ডিভাইড করার পর
এটাকে কেটে দিলাম, ব্যাক স্পেস চেপে ডিলিট করে দিলাম। এরপরে কি করতে হবে আমাকে, এই যে এই স্ট্রোকটাকে লক করে দিলাম যাতে করে ওইটা আর সিলেক্ট না হয়। তারপরে ম্যাজিক অন টুল নিয়ে এসে এই জিনিসগুলোকে ধরে ডিলিট করে দিলাম। আমাদের এখানে আর কোনো আনওয়ান্টেড অবজেক্ট নাই। এখন যদি আমি কন্ট্রোল ওয়াল্টার 2 চাপি তাহলে যেই লেয়ারগুলোকে আমি লক করেছিলাম সবগুলো আনলক হয়ে গেল। তো হয়ে যাক, সমস্যা নাই, আপাতত আমাদের আর কিছু ডিলিট করতে হচ্ছে না। তো এখান থেকে এই ফ্ল্যাশটাকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে আসি এখানে, তাহলে ভালো লাগবে। ওকে, মোটামুটি আমাদের মিনিমালিস্টিক একটা সুন্দর একটা ক্যামেরা আইকন তৈরি হয়ে গেছে। তো এটা যে শুধু লোগোর আইকন তাই না, এটাকে আপনারা আইকন হিসেবে সেল করতে পারেন। সেল করার অনেক জায়গা আছে, আমরা সামনে দেখব কোথায় কোথায় স্টক ফটো হিসেবে আমরা এগুলোকে সেল করতে পারি। হ্যাঁ বলেন। লেন্সটা ক্যামেরা থেকে বড় মনে হচ্ছে না? হ্যাঁ, তা তো অবশ্যই, এটা ক্রিয়েটিভ লোগো না, এটা তো অরিজিনাল ক্যামেরা না, বুঝলেন? আচ্ছা, আমার যেভাবে ইচ্ছা আমি করতে পারি। ওকে, তো মোটামুটি আমাদের এই আইকনটা শেষ। এটাকে এখন আমরা এক্সপ্যান্ড করে নিব। এক্সপ্যান্ড করা আমাদের জন্য রিস্কি হবে না, কারণ আমরা একটা এখানে ব্যাকআপ রেখে দিছি, পরে এটাকে এডিট করতে পারবো। তো Ctrl+2 চেপে রেখে দিলাম ব্যাকআপ। ওকে, এখন আমরা এটাকে কি করব, এই যে সাদা কালারের যে ফ্ল্যাশটা নিছি এটা কিন্তু সাদা কালারই হয়ে আছে। এটাকে আমরা যদি এখন হলো করতে চাই, বা আমি এখন যদি সাদা কালারের বাইরে নিয়ে আসি, মানে আর্টবোর্ডের বাইরে নিয়ে আসি, তাহলে দেখবো যে এই যে এই এরিয়াটা, এইগুলা এরিয়া কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে আছে, কিন্তু এইখানে এই সাদা কালারটা হলো হয়ে আছে। আমি মকআপে বসালে বুঝতে পারবেন কি কি অবস্থা। তো আমি যদি একটা মকআপে নিয়ে যাই, এটাকে কপি করি, কপি করে ওকে। তো কপি করে আমি লোগোটা এখানে বসাই দেখি। কপি হয় না মেবি। Ctrl+C Ctrl+V চেপে কপি করে লোগোটাকে বসালাম, বসে সেভ করলাম, স্মার্ট অবজেক্টটা দিয়ে এটাকে সেভ করলাম। সেভ করার পর দেখেন এখানে কিন্তু ফ্ল্যাশটাকে দেখতে পাচ্ছি না, অথচ আমাদের ফ্ল্যাশটা কিন্তু ছিল, এই জায়গায় ফ্ল্যাশটা ছিল এখানে। এটা ট্রান্সপারেন্ট লেয়ার না বা অবজেক্ট না। তো এটাকে ট্রান্সপারেন্ট করবো আমরা। আরেকটা জিনিস করতে হবে আমাদের ট্রান্সপারেন্ট, যে এইখানে এই বাটনটাকে একটু ক্রিয়েটিভ ওয়েতে প্লেস করতে হবে, যাতে করে কোনো ইয়াতে বসালে, যেমন মকআপে বসালে, যাতে করে বোঝা যায় যে এটা একটা বাটন। তো এটাকে একটু ঠিক করে নিই। এটাকে হলো করব কিভাবে, এখান থেকে দুইটা অবজেক্টকে সিলেক্ট করব। এই সাদা লেয়ারটা তো উপরেই আছে, তো উপরের আর নিচের যে ব্ল্যাক লেয়ারটা, এটাকে দুটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে মাইনাস ফ্রন্ট করলাম। পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্টে ক্লিক করলে ওই যে উপরে যে অবজেক্টটা ছিল ওইটা মাইনাস হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে। হ্যাঁ, এই জন্য এটাকে মাইনাস ফ্রন্ট অপশনটা বলা হতেছে আর কি, নামকরণ করা হয়েছে। তো এইখান থেকে আরেকটা যেটা করতে যাচ্ছিলাম আমরা, এটার যে বাটনটা, এটাকে একটু উপরে প্লেস করে দিলাম এইভাবে। ওকে, এবার যদি আমরা এটাকে কপি করে নিয়ে যাই, এটাকে একবার এক্সপ্যান্ড করে নিই, আর আমাদের এডিট করার দরকার নেই। এক্সপ্যান্ড করে নিয়ে কপি করলাম, Ctrl+C চেপে এখানে আবার পেস্ট করব।
এন্টার চেপে সেভ করলাম। তো দেখেন এবার আমাদের স্প্লাশটাও চলে আসছে, এখানে বাটনটাও আগের চাইতে বেটার মনে হচ্ছে। ওকে, তো এইখানে এখন আমরা আমাদের ফটোগ্রাফি যে টেক্সট মানে লোগো নেম এগুলো আনতে পারি, লোগো নেম ট্যাগলাইন এগুলো নিয়ে আসি। তো এখানে অন্য একটা ফন্ট ইউজ করবো আপাতত এর জন্যে। এই ফন্টটাও খারাপ লাগতেছে না, এটাও রাখা যেতে পারে এইভাবে। তো আইকনটাকে একটু ক্রিয়েটিভলি প্লেস করা যেতে পারে এই জায়গাতে, এইভাবে আপনি রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যেভাবে ইচ্ছা, আপনি তো ডিজাইনার, আপনি ডিজাইন যেটা করবেন সেটাই আপনার জন্য পারফেক্ট, যদি ক্লায়েন্ট লাইক করে। আর না লাইক করলে তো সেটা আলাদা ব্যাপার। ওকে, তো এইখানে আমরা এটাকে বড় হাতের অক্ষর করে নিই। একটু ডিফারেন্ট একটা স্টাইল করার চেষ্টা করছি এখানে। এই লোগোটা আমরা কার্সিভ ফন্ট ইউজ করব না, নর্মাল ফন্টগুলো ইউজ করি। তো এখান থেকে আরেকটা ফন্ট নিয়ে আসি, অ্যান্টন নামে একটা ফন্ট আছে, অ্যান্টন ফন্ট। এই ফন্টটা একটু লম্বাটে, তো এই ফন্টটা দেখি ইউজ করা যায় কিনা। লম্বাটে বাট দেখতেও ভালো লাগে এটার। আর অনেক লম্বাটে ফন্ট বা আপনার ইয়া ফন্ট আছে, কনডেন্সড ফন্ট বলা হয় এগুলোকে, চ্যাপ্টার তো মানে একটু সাইড দিয়ে চাপা। এই ফন্টগুলার ম্যাক্সিমাম দেখা যায় যে সবগুলাই বড় হাতের হয়। অ্যান্টনের কি এটা, বাকিগুলো ছোট হাতের অক্ষর দেওয়া আছে এখানে। আরেকটা আছে বেবাস নু, তো এটা সবগুলো বড় হাতের, ছোট হাতের অক্ষর নাই ওইটা। তো অ্যান্টন ফন্টটা ইউজ করবো আমরা। অকুলাস লেখাটা আমরা অ্যান্টনটা দিই, অ্যান্টন রেগুলার। আপনাকে যে কার্সিভ ফন্ট ইউজ করতে হবে তা কিন্তু না, এখানে আমার ইচ্ছা মতো আমি দিলাম। এটাকে একটু বড় করে দিই, একদম এই সাইড বরাবর যাতে লেগে যায়, মানে মনে হয় যেন একদম অ্যালাইনড হয়ে আছে, এভাবে দিলাম। তো এখান থেকে একটা গাইডলাইন নিয়ে আসি, তাহলে বোঝা যাবে আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা। বাম সাইড দিয়ে দেখেন ওটা একটু বাইরে চলে গেছে, এটাকে একটু ছোট করে নিলাম, তাহলে এটা ওখানে আসলো। এরপরে এটাকে এসটাকে আর একটু ডান দিকে নিয়ে আসলাম, তাহলে পারফেক্টলি অ্যালাইন হলো। এখানে এটাকে যদি ওটাকে ছোট হাতে নিই তাহলে কেমন লাগে দেখি। খারাপ না, ও ছোট হাতে থাক। ফটোগ্রাফির ফন্টটাকেও আমরা চেঞ্জ করে দিই। এখানে এটাকে ক্যাপ্টেন আমেরিকা নামে একটা ফন্ট আছে, এটা দেখি ইউজ করা যায় কিনা। আমেরিকান ক্যাপ্টেন। ভালো লাগবে, খারাপ লাগার কথা না। তারপর ট্রাই করে দেখি। ছোট করে এটা লেটার স্পেসটা বাড়াই দিই। এই ছোট ছোট ডিটেলসগুলো আপনারা জুম করে করে ঠিক করে দেবেন। এগুলাই কিন্তু একটা ভালো ডিজাইনারের জন্য অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। ওকে, মোটামুটি একটা ক্লিন একটা লোগো হয়েছে, খুব সুন্দর লাগতেছে। তো সেম লোগোটাও আপনারা বানাইন, এভাবে এটাও বানাবেন। এভাবে এখানে আরেকটা যদি ফন্ট ইউজ করা যায় তাহলে মনে হয় ভালো হয়। আচ্ছা, দেখেন আপনারা এভাবে টেক্সট লোগো বানানোর ক্ষেত্রে কি কি ফন্ট ইউজ করবেন।
নিজেদের ব্যাপার, ক্রিয়েটিভ হইতে হবে আপনাদেরকে। আমি জাস্ট ওয়েটা দেখাই দিচ্ছি। তো এইখানে দেখেন একটা কাজ হচ্ছে যে ফটোগ্রাফির যে পিটা, এটা মনে হচ্ছে এটার ওয়ের পাশ দিয়ে বাম দিকে বেশি আছে, কিন্তু অরিজিনালি কিন্তু এটা নাই, একদম ও বরাবর আছে। তো মনে হচ্ছে যেন বাম দিকে বেশি চলে গেছে। এখানে আমি গাইডলাইনটা ডিলিট করে দিলে এখানে বাম দিকে বেশি চলে গেছে। তো এটা অপটিক্যাল ব্যাপার। অনেক সময় আপনাকে গাইডলাইনের বাইরে এসে একটুখানি ঠিক করে দিতে হবে। এখন দেখেন মনে হচ্ছে ঠিক আছে। অপটিক্যাল ব্যাপারগুলো একটুখানি যে আপনাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। অনেক সময় এটাকে ঠিক করে দিলে ভালো লাগে দেখতে। আর একটু বেশি চলে গেছে, এটাকে একটু ছোট্ট করে নিই। ওকে, ডান। এখন আপনি একটু কালার নিয়ে খেলেন। এখান থেকে অকুলাসের কালারটা আমরা এই ক্যামেরার কালারটা দিয়ে দিতে পারি। যদি দেওয়া যায় তাহলে দেখেন আরো বেটার লাগতেছে। এবার এই ফটোগ্রাফির কালারটা আর একটু লাইট করে দিলে আরো ভালো লাগবে। ওকে, ডান। এখন 3 টাইপের আমরা লোগো দেখলাম। একটা লোগোর উপর দিয়ে আইকন, নিচ দিয়ে লোগো নাম, ট্যাগলাইন, যেটার ফন্ট আমরা নর্মাল ফন্টগুলো নিয়েছিলাম। আর আপনার হচ্ছে আরেকটা লোগোতে লোগো আইকন নিলাম বাম পাশে। তারপরে আরেকটা যে লোগোর নাম, লোগো নেম আর ট্যাগলাইন, এটা ডান পাশে নিলাম, প্লাস টিএম অ্যাড করে দিয়েছিলাম। আরেকটা জাস্ট কি থাকলো, আমাদের লোগো নেম আর ট্যাগলাইন থাকলো। এই 3 টাইপের লোগো আপনারা বেশ কয়েকটা বানান। তারপরে এগুলোকে আপনাদের তো ফাইলে সেভ করে রাখবেনই, প্লাস আমাদের গ্রুপে পোস্ট করেন, তাহলে আপনাদের যে প্রোগ্রেসটা এটা আমি রেকর্ড করতে পারবো। আর এগুলো লোগো কিন্তু বানাতেই হবে। আপনারা যদি কাজ পাইতে চান, অরিজিনালি কাজ করতে চান মার্কেটে, লোগো না বানালে কিন্তু আপনাদের পোর্টফোলিওতে এগুলাকে পপুলেট করতে পারবেন না। প্লাস আপনার ক্লায়েন্টকে দেখানোর জন্য আপনার কাছে কিছুই থাকবে না এট দি এন্ড অফ দ্য ডে। তো 2-3 জন ছাড়া বাকি কারোর এই প্রোগ্রেস দেখতেছি না আপাতত। তো আমি আমার কাজ করে যাই, কাজ শিখাই যাই, সমস্যা নাই। মাঝে মাঝে 2-একটা ক্লাস বাদ গেছে, কিন্তু এগুলো মেকআপ করে দিবনি, সমস্যা নাই। তো প্র্যাকটিস শুরু করেন, প্র্যাকটিস করতে থাকেন এই লোগোগুলো। ফটোগ্রাফি নিয়ে বেশ কিছু লোগো বানান। ফটোগ্রাফির লোগোর চাহিদা অনেক বেশি। ফটোগ্রাফি নিয়ে বিজনেস কার্ড ডিজাইনও শেখাবো ইলাস্ট্রেটরে। তো ফটোশপ দিয়েও করা যাবে, সমস্যা নাই, ইলাস্ট্রেটরও শেখাবো। ইলাস্ট্রেটরে কয়েকটা টুলের কাজ আজকে দেখলাম, যে আর্টবোর্ড টুলের কাজ, প্লাস আইড্রপার টুলের কাজ, লোগো দেখাবেন ভাইয়া? ম্যাজিক ওয়ান টুলের কাজ। হ্যাঁ বলেন। আর একটা লোগো দেখাবেন? আরেকটা আজকে আর দেখাতে চাচ্ছি না। এই কয়েকটা লোগো আপনারা প্র্যাকটিস করেন। এখানে বেশ কিছু ফন্ট টিউটোরিয়ালের শুরুতেই বেশ কিছু ফন্টের 1000 ফন্টস থেকে কার্সিভ ফন্ট দেখাইছিলাম। এই যে এখানে গুগলে সার্চ করবেন কার্সিভ ফন্ট দিয়ে, তাহলেই চলে আসবে বেশ কিছু ফন্ট। তো এখান থেকে ফন্টগুলো ডাউনলোড করেন, বিভিন্ন ধরনের কার্সিভ ফন্ট ইউজ করে এই টাইপের সিঙ্গেল টেক্সট লোগো বানান। তারপরে আইকন দিয়ে লোগোগুলো বানান। আবার একটু আউট অফ দ্য বক্স লোগো বানান, যেমন একটু বেশি ক্রিয়েটিভ হয়ে লোগোগুলো বানালে ভালো লাগবে। তো ট্রাই করতে থাকেন। আজকে আর লোগো দেখাচ্ছি না, আপাতত এই 3 টাইপের লোগো আপনারা বানিয়ে পোস্ট করেন। কালকে আবার ফটোগ্রাফি নিয়ে যদি আরো লোগো দেখার ইচ্ছা থাকে তাহলে কালকে আবার দেখাবো। তো আজকে আর কারো কোশ্চেন আছে কোনো কিছু নিয়ে? নাহলে কালকে আজকে টিউটোরিয়ালটা দেখেন, স্টাডি করেন, কালকে আবার কোশ্চেন করবেন, সমস্যা নাই। টপিকগুলো ঠিক করে রাখেন। ওকে, ভিডিওটা আপলোড দিলে হ্যাঁ হ্যাঁ, আমি একটু পরে আপলোড দিয়ে দিব। তো ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায়। আচ্ছা ঠিক আছে। ওকে।
থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই, আর প্র্যাকটিস করেন। লোগো প্র্যাকটিস না করলে আপনাদের কোনো কাজই হবে না আর কি। বাই।